আমার দরজাটা লাগিয়ে দাও। আমার মনে হয় যে গত ক্লাসে আমি ওয়াটার কোয়ালিটিটা শেষ করছিলাম, তাই না? ওয়াটার কোয়ালিটি প্যারামিটার তো অনেক কিছুই আছে, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন যে প্যারামিটারগুলো সেগুলো নিয়ে হচ্ছে আমি লাস্ট তোমাদের সাথে যতদিন ধরে ক্লাস নিচ্ছি আমি সেটা ডিল করছিলাম। তো তারপরে হচ্ছে যে আমরা যাব হচ্ছে যেহেতু ট্রিটমেন্ট অপশনের দিকে, তো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অপশনটা কি কি হবে, কেন ট্রিটমেন্ট দরকার, সেটা সেটা আসলে কে ডিফাইন করবে? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে না? যে আমি ওয়াটার কোয়ালিটি ক্যারেক্টারাইজ করলাম যে ভালো না খারাপ, আসলে ভালো না খারাপ ম্যাম তো চলে গেছে মনে হয়। কিরে ভাই, ম্যাম কই? কারেন্ট নেই মনে হয়। হ্যাঁ, ম্যাডামের কারেন্টের সমস্যা। এই মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, হ্যাঁ, যেগুলো আমরা ক্যারেক্টারাইজ করার পরে ভালো কি খারাপ এটা ডিফাইন করবে কে? একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড আবার ইন্টারন্যাশনাল আছে এবং ন্যাশনাল আছে। অবভিয়াসলি যে দেশের জন্য ক্রাইটেরিয়া বা যে দেশের জন্য এটা কোয়ালিটিটা আইডেন্টিফাই করতে হবে সেই দেশেরই কান্ট্রি স্ট্যান্ডার্ড বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে তোমাকে মানে বিয়ার করতে হবে, ঠিক আছে, মেইনটেইন করতে হবে বা ফলো করতে হবে আর কি। তো সেরকম ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের এই যে কেসগুলো আছে সেখানে আমরা এখন এই প্যান্ডেমিকের সময় যারা হচ্ছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাই, তারাও কিন্তু এখন টিভির পাতা বা ফেসবুকের পাতা যেখানেই দেখো না কেন প্রতিদিনই WHO এর বুলেটিন আসে এই প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে। তো এই ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে WHO ওয়ার্ল্ড ওয়াইড একটা গাইডলাইন ভ্যালু দিচ্ছে, যেটাকে আমাদের কান্ট্রি যেটার উপরে বেস করে আবার নতুন করে স্ট্যান্ডার্ড তৈরি করছে। একটা হচ্ছে WHO যে স্ট্যান্ডার্ড বলো সেটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড না, সেটাকে গাইডলাইন ভ্যালু বলে, কারণ আমরা সেটা আমাদের জন্য গাইড।
আর আমাদের দেশের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড, কারণ ওই স্ট্যান্ডার্ডকে আমাদের মাস্ট টু মেইনটেইন আর কি, বা মাস্ট টু ম্যাম ফলো করতে হবে। তো গাইডলাইনটা হচ্ছে যে নরমালি ম্যাম যেটা, ক্লাসটা রেকর্ড করেন নাই। এটা হচ্ছে সেফ, সেফ আর কি। গাইডলাইন ভ্যালুটা হচ্ছে সেফ, এবং এটা আসলে যে কোনো কান্ট্রিকে এক ধরনের গাইড। কি হয়েছে বলতেছো? ম্যাম শোনা ক্লাস যাচ্ছে? রেকর্ডটা, ম্যাম ক্লাস রেকর্ড শুরু হয়নি, ক্লাস রেকর্ড রেকর্ডটা করুন। হচ্ছে না? না ম্যাম রেকর্ড হচ্ছে না। দাঁড়াও। এখন হচ্ছে, তাই তো? তো গাইডলাইন ভ্যালুগুলো আসলে যেটা, এটা সেফ অবশ্যই, যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন ভ্যালু যেটাই বলো না কেন, এটা অবশ্যই সেফ, এবং যে কোনো কান্ট্রিকে বা যে কোনো নেশনকে হচ্ছে গাইড করে এবং রিকমেন্ড করে যে এই ভ্যালুটা তোমরা মেইনটেইন করো। জাস্ট গাইড করে, কিন্তু ইউ আর নট বাউন্ড টু ফলো দ্যাট ভ্যালু। ঠিক আছে? এটা আসলে রিকমেন্ড করে তারা, যেহেতু সারা বিশ্বের ডাটার উপরে ডিপেন্ড করে এই স্ট্যান্ডার্ডটা তৈরি করে, তাই এটা এই সবার জন্য এটা সমানভাবে প্রযোজ্য হবে না। দ্যাটস ওয়াই এটা তুমি ম্যান্ডেটরি না যে তুমি এটা তোমাকে ফলো করতে হবে। সমাজ মানে সবার জন্য যেহেতু প্রযোজ্য না, তাই ম্যান্ডেটরি না, কিন্তু তোমাকে এটা গাইড করতেছে যে তুমি একটা তোমার ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করো, যেটা আসলে তোমার লোকালের জন্য, লোকালিটির জন্য হচ্ছে যে তোমার এটা ম্যান্ডেট প্রযোজ্য হবে। সেটা আমার এই গাইডলাইন ফলো করে তুমি তোমার ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করো তোমার দেশের জন্য, যেটা প্রযোজ্য হবে এবং মানুষ যেটা ফলো করতে পারবে আর কি। ঠিক আছে? তো এটা, এই গাইডলাইন ভ্যালু হচ্ছে যে তার মানে যে এটা আসলে ন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করাটা প্রমোট করে। ঠিক আছে? এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ড কিসের উপরে বেস করে? এই গাইডলাইন ভ্যালু এবং আমার অ্যাভেলেবিলিটি ওয়াটার, এবং আমার সোশিও ইকোনমিক কন্ডিশনটা কি, এবং আমার দেশের টেকনিক্যাল ক্যাপাবিলিটি কি অবস্থায় আছে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমি আমার স্ট্যান্ডার্ডটা বের করি। যেমন ধরো আমার আর্সেনিকের যদি গাইডলাইন ভ্যালু বলি, তাহলে হচ্ছে মাত্র হচ্ছে 10 ppb। ঠিক আছে? WHO এর গাইডলাইন ভ্যালু হচ্ছে মাত্র 10 ppb, কিন্তু আমাদের বাংলা বাংলাদেশের স্ট্যান্ডার্ড যদি চিন্তা করো, যে এটা আসলে তোমার হচ্ছে 50 ppb, তার মানে গাইডলাইন ভ্যালু কিন্তু অনেক কম, 10 ppb তোমাকে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, কিন্তু আমার ন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 50 ppb। ঠিক আছে? 10 ppb হচ্ছে সারা বিশ্বের ডাটার উপরে এটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু আমার দেশের, হ্যাঁ, আমার সেই ক্যাপাবিলিটিও নাই যে এই 10 ppb নিয়ে 50 ppb নিচে আমি নিতে পারবো কিনা। হ্যাঁ, আদৌ এটা দরকার আছে কিনা। যদি খুবই স্ট্রিক্টলি দরকার পড়ে, তাহলে তো আমাকে সেই টেকনিক্যাল ক্যাপাসিটিটা বাড়াতে হবে। ম্যাম পিপিপি মানে কি? পাউন্ডস পার বিলিয়ন, এ ধরনের ইউনিট গুলো তো তোমরা জানার কথা, পিপিএম। হ্যাঁ, ঠিক আছে? পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন। ঠিক আছে? সরি, পাউন্ড না স্যার, পার্টস পার বিলিয়ন, পার্টস পার মিলিগ্রাম পার লিটার, মাইক্রোগ্রাম পার লিটার, এ ধরনের ইউনিটকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করে পিপিএম বা পিপিবি আকারে হচ্ছে, যেটাকে তোমরা যখন এনভায়রনমেন্ট সেশনাল করছো তখন কিন্তু এই ইউনিটগুলো তোমরা ব্যবহার করছো, তোমাদের শীটেও লেখা আছে। ঠিক আছে? তো এই এখন আমার দেশের অলরেডি পানির মধ্যে বা মাটির মধ্যে বছরের পর বছর আর্সেনিক আছে, তার মানে আমার বডি, হ্যাঁ, আমার বডি অলরেডি অনেকটা আর্সেনিক হচ্ছে অ্যাডজাস্টেড হয়ে গেছে। ঠিক আছে? তাই 10 ppb চাইতেও আমি সেফ যদি আমি 50 ppb পর্যন্ত খাই বা ড্রিঙ্ক করি, তাহলে আমি সেফ। ঠিক আছে? দ্যাটস ওয়াই গাইডলাইন ভ্যালু হচ্ছে সারা বিশ্বের জন্য দেওয়া হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা কান্ট্রি স্ট্যান্ডার্ড বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলা হয়, সেটা ম্যান্ডেটরি টু ফলো, এবং অবশ্যই এটা বেসড অন গাইডলাইন ভ্যালু
আমাকে একই সাথে গাইডলাইন ভ্যালুটাও দেখতে হবে এবং হচ্ছে যে এটা তো অবশ্যই সেফ। হ্যাঁ, এবার আমি গাইডলাইন ভ্যালু থেকে কিছুটা মার্জিন ভ্যালুটা বাড়িয়ে দিলাম, তার মানে এই না যেটাকে আনসেফ করলাম। আনসেফ কথাটার দিকে যাওয়াই যাবে না। অলওয়েজ আই হ্যাভ টু মেনটেন দ্য সেফটি, হিউম্যান সেফটি বা এনভায়রনমেন্টাল সেফটি আমাকে অবশ্যই মেনটেন করে তাহলে এটা তৈরি করতে হবে। তার মানে ওয়াটার ক্যারেক্টারাইজ করার জন্য হচ্ছে দুই ধরনের স্ট্যান্ডার্ডের সাথে আমরা কম্পেয়ার করি। অনেক সময় বলি যে ওকে গাইডলাইন ভ্যালু, WHO গাইডলাইন ভ্যালু করে তুমি ক্যারেক্টারাইজ করো অথবা ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুমি ফলো করো। তো গাইডলাইন WHO গাইডলাইন ভ্যালুর তো আর নামকরণের কিছু নাই। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে তাহলে এই গাইডলাইন ভ্যালুর উপরে ডিপেন্ড করে বাংলাদেশে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট হচ্ছে বাংলাদেশে যে এনভায়রনমেন্টাল সেক্টরের যে মিনিস্ট্রি আছে তার আন্ডারে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস কোর্স, সেখানে 1997 সালে 1997 সালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড করছে, ঠিক আছে, যেটা অবভিয়াসলি বেসড অন, এখানে তোমরা দুইটা কলাম দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনলাইনে পিডিএফ কপি আছে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে। তোমরা একটু ওয়েট করো, আমি করি তোমাদেরকে, আমার কাছে পিডিএফটা ডাউনলোড করা আছে। তোমরা তো এত অলস, তোমাদেরকে আজকে মনে হয় ক্লাস শুরু থেকেই বলে গেছি যে তোমরা এই পিডিএফটা হচ্ছে ডাউনলোড করবা, কিন্তু তোমরা আসলে করো নাই, ঠিক আছে। তোমরা একটু করা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এনভায়রনমেন্ট কনজারভেশন রুলটা এই কারণে দেখানো দরকার যে তোমরা পাস করে যাবা এখন তো, তারপরেও দেখা যায় যে কেউ জানে না যে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস কোনটা আর কি জিনিসটা কি, কিসের উপরে বেস করে আমরা সব ধরনের সার্টিফাই করব। এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলসতে শুধুমাত্র কি যেন ওয়াটার রিলেটেড কিন্তু না, বিভিন্ন ওয়েস্ট ওয়াটার হ্যান্ডেলিং করা বা এয়ার কোয়ালিটিটা মেনটেন করা সবকিছুই হচ্ছে তোমার এই এনভায়রনমেন্ট কনজারভেশন রুলের আন্ডারে আছে। দ্যাটস ওয়াই একটু এনভায়রনমেন্টের স্টুডেন্ট হিসেবে এটা একটু দেখা উচিত। একটু কোথা থেকে দেখাবো, শেয়ার স্ক্রিন কোথায় দেখো, দেখা যাচ্ছে? জি ম্যাম। দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস এটা লাস্ট আপডেটেড করা হয়েছে 1997-এ, তারপর রিভাইজড করা হয়েছে বিভিন্ন, এখানে যেহেতু বিশাল জিনিস কভার করে, হ্যাঁ দেখো ইসিআর 1997, হ্যাঁ এখানে অনেক কিছু কভার করে, ইন্ডাস্ট্রিদের সার্টিফিকেশন, ইন্ডাস্ট্রি কিভাবে ওয়েস্ট ম্যানেজ করবে। তো এখানে যদি আমি দেখি যে আমার ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি কোথায় আছে, দেখো ইনল্যান্ডস ফর সারফেস স্ট্যান্ডার্ড ফর ইনল্যান্ড সারফেস ওয়াটার, ঠিক আছে। তারপর সারফেস ওয়াটারেরও কি ধরনের থাকবে সেটা একটা দেওয়া আছে, কিন্তু তোমার ড্রিঙ্কিং এর পারপাজে যেটা স্ট্যান্ডার্ডস ফর ড্রিঙ্কিং ওয়াটার, আমরা এখন যেটা পড়তেছি যে কোর্সের সাথে সেটা ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সারফেস ওয়াটারের বিভিন্ন পারপাজে দেখো ইরিগেশন পারপাস, ক্লিং পারপাস বা ফিশারিজ পারপাস বা আরো আছে তোমার রিক্রিয়েশন পারপাজে সারফেস ওয়াটার কোয়ালিটিটাও হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এবং একই সাথে সাথে হচ্ছে ড্রিঙ্কিং পারপাজেও যে স্ট্যান্ডার্ড সেটাও এখানে দেওয়া আছে। দেখো অনেক প্যারামিটার এখানে দেওয়া আছে, যে জায়গায় যে প্যারামিটারটা কনসার্ন, হ্যাঁ সেটা হচ্ছে এই ন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করেই আমরা হচ্ছে যে কোনো ডিজাইন বা যে কোনো পলিসি মেক এটার উপরে ডিপেন্ড করে করা হয়। ড্রিঙ্কিং ওয়াটার আরেকটু যদি চোখ বোলাও, দেখো আমরা যে গাড়ি ঘোড়া কোথাও গিয়ে আমরা চুয়েটে আমরা আলহামদুলিল্লাহ যে গাড়ি ঘোড়ার শব্দ পাই না, কিন্তু রাস্তাঘাটে যে পরিমাণ শব্দ হয়, কারণ এটা শিওর যে এটা তারা পলিসি বা রুল ব্রেক করেই নয়েজটা করতেছে। সাউন্ডেরও কিন্তু হচ্ছে যে তোমার স্ট্যান্ডার্ড আছে যে একটা এরিয়াতে কি কত ডেসিবেলের সাউন্ড হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আবার ভেহিকেল গুলো
হ্যাঁ, কে কত কোন ভেহিকেল কোন কতটুকু সাউন্ড তার হচ্ছে তৈরি করতে পারবে ম্যাক্সিমাম, সব কিছুই দেওয়া আছে। ঠিক আছে, একটা জায়গায় তুমি যা খুশি তাই করে ইচ্ছা মতো পোড়াবা তাও কিন্তু হবে না। তুমি কি আশেপাশে অর্ডার কি পরিমাণ হবে তারও কিন্তু স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তারপরে ওয়েস্ট ওয়াটার তুমি কতটুকু ডিসচার্জ করতে পারবা স্ট্যান্ডার্ড সেটাও দেওয়া আছে। সব কিছুই কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপরে বেস করে আমার এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস আছে। দ্য পিটি ইজ যে আমরা এটা ফলো করি না বা মেনটেন করি না, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এনভায়রনমেন্টাল পলিউশন। ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কি ধরনের গ্যাসিয়াস এমিশন হতে পারবে সব স্ট্যান্ডার্ডই কিন্তু হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট কতটুকু হতে পারবে, বিভিন্ন সেক্টর ওয়াইজ কতটুকু এমিশন করতে পারবে, সব কিছুই দেওয়া আছে। আমি একটু দেখাতে চাচ্ছিলাম এয়ার এর কন্ডিশন, যে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডও আছে, যে আমার এরিয়াতে কি পরিমাণ পার্টিকুলেট ম্যাটার বা কার্বন মনোক্সাইড বা বিভিন্ন গ্যাসিয়াস পলিউটেন্ট থাকতে পারে, এখানে নাই। একটু সার্চ করে দেখি পুরো এনভায়রনমেন্টের যতগুলো সেক্টর আছে এখানে দেওয়া আছে। আচ্ছা, কেন এই যে দেখছো, মানে ইভেন তোমার একটা স্যাম্পলিং এয়ার করতে গিয়ে, হ্যাঁ সেই আমি আমি আমার এরিয়াতে, আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমি একটা কেউ যদি স্যাম্পলিং করতে যায় টেস্টিং এর জন্য রেগুলেটরি, তাকে কত টাকা পে করতে হবে সব কিছুই হ্যাঁ এখানে বলা আছে। এখানে শুধু পেমেন্ট না, আমি ইয়েটা পাইতেছি না আর কি, যে এয়ার এর স্ট্যান্ডার্ডটাও দেওয়া আছে, যে একটা এরিয়ায় এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কি হতে পারে। এটা আসলে কোথায় কত নাম্বার পেজে আছে আমার মুখস্থ না, সেটা না যাই আর কি। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আমি এই পিডিএফ কপিটা তোমাদেরকে আমি একটু ডাউনলোড করে দেখতে বলছিলাম, যে অনেকেই আমরা পাস করে যাই, কিন্তু এই এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস আসলে কি আছে, কোন রুলটা আমাকে মেনটেন করতে হবে, এটা সব কিছু ডিফাইন করে। যে একটা ইন্ডাস্ট্রি বলো, হ্যাঁ যে কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি অ্যাপ্রুভাল পেতে চায়, সেই অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট, এই অ্যাপ্রুভালটা দিবেই হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এবং এই অ্যাপ্রুভাল পেতে হলে কি কি করতে হবে সব কিছুই এই এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমি এটা করে দিয়ে যাই, আবার আমরা ক্লাসে ফেরত যাই। এটা ক্লাসেরই পার্ট, কারণ এটা তোমার লাগবে। হ্যাঁ ম্যাডাম, একটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন। বলো। ম্যাডাম, এই যে এইটা যে লাস্ট 1997 এ হইছে ম্যাডাম, এরপর আর হইলো না কেন ম্যাডাম? না, এটা তো আসলে তুমি তো আজকে কত বছর, মাত্র 20 বছর, কোনো একটা জিনিস তো প্রতি বছর স্ট্যান্ডার্ড আপডেট করার তো উপায় নাই আছে তোমার। এটা তো অনেক বছরের ডাটার উপরে বেস করে তোমাকে স্ট্যান্ডার্ড করতে হবে। তুমি হঠাৎ করে এক বছর একটা পিক চলে আসলো, সাডেন একটা অ্যাব্রাপ্ট রাইজ হইলো বা একটা ফল হলো, এটা করে তো তোমাকে স্ট্যান্ডার্ড করতে হবে না। তুমি ওপেন চ্যানেল ফ্লো ডিজাইন করছো, ফ্লুইড মেকানিক্স পড়ছো, 100 ইয়ার্স 50 ইয়ার্স ডাটা না হলে তোমার স্ট্যান্ডার্ড কি রিলায়েবল হবে? না ম্যাডাম, কিন্তু তাহলে সেকশন আছে, কোন সেকশন আছে, এই জিনিসটা কি, স্ট্যান্ডার্ডটা কি জিনিস, যে তোমার হেলথের উপরে যাতে অ্যাডভার্স ইফেক্ট না ফেলে এই ভ্যালুটা ডিফাইন করছে। ঠিক আছে, তাই তোমার এটা হচ্ছে সেফ ভ্যালু। হঠাৎ করে তোমার হিউম্যান বডির মেটাবলিজম চেঞ্জ হয়ে সেফ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এটা তো নট অ্যাসিউমড, নট এক্সপেক্টেডও। ঠিক আছে, আর এ ধরনের কাজ করতে হলে ওই যে 10 বছর 30 বছর ধরেই কাজ করতে হবে। রিলায়েবল ডাটা, রিলায়েবল তুমি এটা ডিফাইন করে অ্যাপ্রুভ করা, মানে যে এটা তোমাকে নেক্সট 30 ইয়ার্স 40 ইয়ার্স ধরে তোমাকে কাজ করতে হবে। হয়তো হঠাৎ করে 1 বছর 2 বছর এটা তো মেনটেন করতে হবে, ফলো করতে হবে, যেন তেন জিনিস তো করা যাবে না। তারপরেও এটা যেটা করা আছে, যে বিভিন্ন সেক্টরে মাঝে মাঝে তোমরা দেখবা অনলাইনে আছে, রিভাইজড করা হয়েছে, যে প্রয়োজনটা কিছু কিছু এয়ার কোয়ালিটি বা বিভিন্ন কাজ করতে যে কিছু কিছু ড্রব্যাকস পাওয়া গেছে, সেগুলো রিভাইজড ভার্সনও এটার সাথে অ্যাড করে কিছু কিছু তোমরা দেখবো অনলাইনে আছে, তোমরা খোঁজো।
এরপরেও কিছু রিভাইজড ভার্সন 2003-4-এও কিছু রিভাইজড ভার্সন আছে। তবে টোটাল একটা সংবিধান রিভাইজ করা তো চারটিখানি কথা না, এটার সেগমেন্ট করে করে কিছু কিছু রিভাইজ করা আছে, তোমরা খুঁজে দেখবা, ঠিক আছে? তবে এটা তোমাদের মাথার মধ্যে আসতে হবে, যে কোনো স্ট্যান্ডার্ড আমি আজকে করলাম, 6 মাস পরে আমি এটা চেঞ্জ করে দিলাম, তাহলে সেই স্ট্যান্ডার্ড মোটেও রিলায়েবল হবে না, মোটেও হেল্পফুল হবে না একটা মানুষের জন্য, আর টোটাল কমিউনিটি, টোটাল ওয়ার্ল্ডের জন্য কখনো। এই WHO এটা কত সালে করছে দেখো, 1993-তে করছে, ঠিক আছে? কারণ এটা নট সো ইজি। তারপরে WHO এর মধ্যে হয়তো কোনো একটা প্যারামিটার ইনক্লুড করা হয় নাই, হ্যাঁ, কোনো একটা প্যারামিটার ইনক্লুড করা হয় নাই, তখন এটা আবার রিভাইজ করে করে 2004-5-এও ওই প্যারামিটারটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? ওই রিভাইজ ভার্সনটা তো টোটাল অ্যাকুমুলেটেড থাকে না। তোমরা যখন সরকারি চাকরি করতে যাওয়া তখন যাবা, দেখবা যে একটা সংবিধান থাকে আর অত নাম্বার অনুচ্ছেদ রিভাইজ করা হয়েছে, এভাবে হচ্ছে জিনিসগুলো আসে আর কি। একটা সবকিছুর একটা রুল আছে বা প্রসিডিউর আছে, ঠিক আছে? তোমরা রিভাইজ ভার্সনও আছে, তুমি অনলাইনে খুঁজে দেখো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে এটা একটু ডাউনলোড করবা, ডাউনলোড করে তোমরা যখন ইয়েটা করবা, যে একটা ট্রিটমেন্ট ফ্লো ডায়াগ্রাম তো আমাকে করতে হবে, সেটা যাতে অবশ্যই থাকে আর কি। তো তোমাদেরকে প্রায়ই বলা হয় যে একটু মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গাইডলাইন ভ্যালু অ্যান্ড ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এতক্ষণ যে কথাগুলো বললাম, যে এখানে যে বিষয়টা আছে সেটা যেন আরো ITN এর বইতে আরেকটু ডিটেল করে লেখা আছে, এটা যাতে তোমরা মাথার মধ্যে ঢুকায় থাকো যে কোনটা গাইডলাইন ভ্যালু আর কোনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি, ঠিক আছে? অনেকেই বলে WHO স্ট্যান্ডার্ড, কিন্তু আসলে WHO কোনো স্ট্যান্ডার্ড দেয় না, এটা মাথার মধ্যে বুঝে যেতে হবে। WHO কোনো স্ট্যান্ডার্ড দেয় না, এটা শুধুমাত্র গাইডলাইন ভ্যালু দেয়। আর যদি স্ট্যান্ডার্ড দিয়েও থাকে সেটা হলে স্ট্রিক্ট কোনো প্যারামিটারের জন্য, যেটা আসলে ওয়ার্ল্ডের জন্য খুবই ক্ষতিকারক হবে। দ্যাটস ওয়াই এটা স্ট্রিক্ট, যে সবার জন্য সমান। এখন এই যে রিভাইজের কথা যেটা আসলো, যে অনেক প্যারামিটার যেটা মাথায় আসে নাই, হ্যাঁ, যেমন এখন রিসেন্টলি আমি একটা রিসার্চ করতেছি যে ডিসইনফেকশন বাই প্রোডাক্ট, হ্যাঁ, আমরা ওয়াটার ডিসইনফেক্ট করি, তোমরা ট্রিটমেন্টের সাথে, আমি এটা পরে বলবো ভাবছিলাম, ট্রিটমেন্ট যখন করবো ট্রিটমেন্টে আমাদের ক্লোরিনেশন করতে হয়, হ্যাঁ, ডিসইনফেকশন করতে হয়। ডিসইনফেকশন করতে গিয়ে একটা বাই প্রোডাক্ট তৈরি হয় যেটা খুবই হাইলি টক্সিক, যেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডে নাই, কারণ এই চিন্তাটা আসলে মানুষের মাথায় আসে নাই, ঠিক আছে? সেই প্যারামিটারটা আসে নাই, কিন্তু এটা অলরেডি এখন US গভর্নমেন্ট বা WHO এরা কিন্তু এখন এটার গাইডলাইন ভ্যালু তৈরি করে ফেলছে। তার মানে এখন আমাদের সময় হচ্ছে যে এই গাইডলাইনের উপরে বেস করে বাংলাদেশের বিভিন্ন সিটির যে সাপ্লাই ওয়াটার আছে তার উপরে রিসার্চ করে, স্টাডি করে, হ্যাঁ, যাতে এটার উপর একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসা হয়, কারণ এটা হাইলি টক্সিক এবং হাইলি কার্সিনোজেনিক একটা কেমিক্যাল, যেটার জন্য মানুষ ক্যান্সারে ভুগতে পারে। আমরা তো এখন ক্যান্সারের প্রচুর মানুষ দেখি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না যে আসলে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস টাইপ অফ ক্যান্সার। ক্যান্সার আসলে কোথা থেকে আসে? এই ধরনের কেমিক্যাল, এনভায়রনমেন্ট, ওয়াটার, সয়েল, আমি বাই ইনহেলেশন বা বাই ওরাল ইনটেকে বা ইনহেলেশনের মাধ্যমে বা ডার্মাল কন্ট্যাক্টের মাধ্যমে, হ্যাঁ, বা আই চোখের মাধ্যমে অনেক কিছু, মানে এই হাইলি টক্সিক কেমিক্যাল গুলোই আমাদের বডিতে আসতেছে বলে আমাদের ক্যান্সার হচ্ছে। ক্যান্সারের বিভিন্ন সোর্সের মধ্যে এক ধরনের সোর্স হচ্ছে যে আমরা যে পানিতে যে ডিসইনফেক্টেন্ট ইউজ করতেছি তার জন্য একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, সেই বাই প্রোডাক্টটা আসলে হাইলি কার্সিনোজেনিক। হ্যাঁ, এটার জন্য আসলে এখন স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত, ঠিক আছে? হয়তো বা ইনশাল্লাহ আগামী কিছু হয়তো 5-6 বছরের মধ্যে, কারণ এটা আবার স্ট্যান্ডার্ড আজকে দিলাম 10, হ্যাঁ, কিন্তু আসলে এটা রিলায়েবল মোটেও না। সো এটার জন্য ইনডেপথ স্টাডি, রিসার্চ দরকার, যে কোন লেভেলটা দিলে আসলে হিউম্যান বডিতে কোনো কার্সিনোজেনিসিটি আনবে না। এটা আমরা ডিসইনফেকশন যখন পড়বো তখন এটা, যেহেতু আমি এটার উপর রিসার্চ করতেছি, এটার জন্য তখন আমরা ডিটেইল এটা পড়াবো আর কি, যে একটু জানাবো যে আসলে ফ্যাক্টটা কি। আমরা জানি অলরেডি, কিন্তু আসলে এটার উপরে যে ফোকাস করা উচিত সেই জিনিসটা আসলে আমাদের মাথায় আসে নাই। তো এটা এখন
এটা আমি বলতেছিলাম যে ওয়াটারের কোয়ালিটি বললাম, স্ট্যান্ডার্ড বললাম, ঠিক আছে। তো কোয়ালিটি এখন স্ট্যান্ডার্ড তো আমরা সেই ভ্যালু আগে চেক করব, চেক করার পরে আমি বলবো যে হ্যাঁ পানি হচ্ছে যে ভালো কি খারাপ, ঠিক আছে। তো ভালো খারাপ তারপরেও যেহেতু এটা বছরের পর বছরের একটা ফেনোমেনা, হ্যাঁ, কিছু অ্যাসিউম করে নেওয়া হয় যে কোয়ালিটি, যখন তোমাদেরকে সেশনালেও করা হয়েছিল যে সারফেস ওয়াটার গ্রুপ করা হয়েছে এবং গ্রাউন্ড ওয়াটার গ্রুপ করা হয়েছে, তাই না? তো এটাই উদ্দেশ্য ছিল যে তোমরা যাতে নিজেরা আইডেন্টিফাই করতে পারো যে নর্মালি সারফেস ওয়াটারের কোয়ালিটিটা কোন জিনিসগুলো পয়েন্ট অফ কনসার্ন হয়ে যাবে এবং গ্রাউন্ড ওয়াটারেও কোন জিনিসগুলো পয়েন্ট অফ কনসার্ন হয়ে যাবে, ঠিক আছে। সারফেস ওয়াটার দেখো আমরা তিনটা কোয়ালিটি পড়ছি: ফিজিক্যাল কোয়ালিটি, কেমিক্যাল কোয়ালিটি, ব্যাকটেরিওলজি কোয়ালিটি, ঠিক আছে। সারফেস ওয়াটার সোর্স যখনই হবে নট স্ট্রিক্টলি বাট জেনারেলি ফিজিক্যালি ব্যাড। তুমি আইস্থেটিক্যালি দেখবা যে এটা কালারটা বা ময়লা টয়লা আসছে, তুমি দেখেই বলবা দূর এই পানি আমি নিব না। কিন্তু কেমিক্যাল, যদি এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল যদি কোনো এমিশন বা ডিসচার্জ না থাকে, অবভিয়াসলি এখানে সারফেস ওয়াটারে কেমিক্যাল আসার কোনো দেয়ার ইজ ভেরি লিমিটেড চান্স, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিওলজিক্যালি এটা ব্যাড, কারণ এটা ওপেন সোর্স, হ্যাঁ, যে কোনো দিক থেকে এটার ফেকাল কন্টামিনেশন বা কলিফর্ম ব্যাকটেরিয়া, বিভিন্ন যে আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের কথা যে জিনিসগুলো বলতেছিলাম, এগুলো সারফেস ওয়াটারে ইজিলি অ্যাক্সেস পেতে পারে। সো আমি যখন সারফেস ওয়াটার সোর্স পাবো, তখন আমি একদম প্রথমেই একটা স্ক্রিনিং করে ফেলবো যে এটা তো ব্যাকটেরিওলজিক্যালি খারাপ হতে পারে, সো আমার এটা টেস্টিংটা মাস্ট ব্যাকটেরিওলজিক্যাল জিনিস আমাকে কনসিডারেশন আনতে হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি যদি গ্রাউন্ড ওয়াটারের কথা চিন্তা করো, ফিজিক্যালি তোমরা যে কল থেকে যখন পানি নাও, অবভিয়াসলি তুমি গুড দেখো, কারণ আমরা স্ক্রিনিং করে নিচে স্ট্রেইনার বসিয়ে, হ্যাঁ, একমাত্র হচ্ছে যে বালু আসতে পারে পানির মধ্যে, তো বালুটা ঠেকানোর জন্য আমরা নিচে সেই সাইজের স্ট্রেইনার দিয়ে তোমাদের কোন আসিফ স্যার পড়াইছে কিনা আমি এখন পর্যন্ত জানি না, ওয়েল ডিজাইন করাইছে কিনা আমি জানি না, সেখানে একটা নির্দিষ্ট সাইজের স্ট্রেইনার বসিয়েই আমি ওয়েল দিয়ে পানি তুলে নিয়ে আসতেছি। সো এখানে ফিজিক্যাল প্যারামিটার তুমি চোখ দিয়ে যেটা দেখতে পারবা, সেগুলো কিন্তু এটা ফিজিক্যালি গুড, ইট ইজ অ্যাসিউমড। কিন্তু কেমিক্যালি এটা ব্যাড, কারণ এটা যেহেতু গ্রাউন্ড ওয়াটার, রক বিয়ারিং মিনারেলগুলো সবগুলো গ্রাউন্ড ওয়াটারে গিয়ে সব ডিজলভ হয়ে যাচ্ছে, আয়রন, আর্সেনিক, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, যত কেমিক্যাল আছে, ডিজলভ সল্ট গুলো আছে, সবগুলো স্যালাইনিটি বলো গ্রাউন্ড ওয়াটারের মধ্যে, এটা রিচ হচ্ছে কেমিক্যালি, রিচ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সো যখন আমরা গ্রাউন্ড ওয়াটারের কোনো সোর্স আমরা কমিউনিটির জন্য সাপ্লাইয়ের চিন্তা করব, তখন অবভিয়াসলি কেমিক্যালের দিকে অবশ্যই চিন্তা করব। আর ব্যাকটেরিওলজিক্যালিও এটা গুড, কারণ হচ্ছে যে এটা পানি অনেক নিচে থাকে, প্রেসারে থাকে, এখানে আমাদের যে সারফেসে যে আমাদের ব্যাকটেরিওলজিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেটেড হবে সেই চান্সটা নয়। লিচিং করে যদিও যায়, সয়েলের মধ্যে দিয়ে লেয়ারে পোরের মধ্যে পার হতে হতে যে একটা দুটা ব্যাকটেরিয়া যাওয়ার চান্স থাকে, সেটাও আসলে মরে যায় সয়েলের মধ্যে। আমরা অনেক সময় কিছু মানে কোনো যদি পায়খানা টায়খানা যদি আশেপাশে দেখি, মাটি দিয়ে চাপা রাখি, কারণ মাটির মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তাই গ্রাউন্ড ওয়াটারও ব্যাকটেরিওলজিক্যালি সেফ হওয়ার কথা, তারপরেও তোমরা মনে হয় আসিফ স্যার হয়তো বা দেখাচ্ছেন কিনা আমি জানি না, হ্যাঁ, আমি তোমাদেরকে তাহলে পরবর্তীতে দেখাবো। এখন যেমন মনে হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার বলতেছি যে ব্যাকটেরিওলজিক্যালি সেফ, হাউ লং, কারণ পাশেই যদি তোমার একটা পিট ল্যাট্রিন থাকে, হ্যাঁ, গ্রামে গঞ্জে, বা তোমার যদি ওপেন কোনো ডেফিকেশন হয়, তাতে হয়তো বা চান্স নাই, কিন্তু যদি পিট ল্যাট্রিন থাকে, যেটা পিট করা হচ্ছে অনেক নিচে, তোমার টয়লেটটা গিয়ে নিচে জমা হচ্ছে, তাহলে ওইখানকার জাস্ট নিয়ার বাই গ্রাউন্ড ওয়াটারের কি অবস্থা হবে? অবভিয়াসলি দেয়ার ইজ এ রিস্ক টু বি কন্টামিনেটেড বাই ব্যাকটেরিয়া। তো সো একটা টয়লেট এবং একটা গ্রাউন্ড ওয়াটার সোর্সের মধ্যে একটা সেফ ডিস্টেন্স থাকতে হবে, বোথ ভার্টিক্যালি এবং হচ্ছে ল্যাটারালি, ঠিক আছে। এইটা আসলে এখানে অতটা দেখানো হয় না, কারণ ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা যখন স্যানিটেশন পড়বা, হ্যাঁ এখন আমার মনে পড়লো,
ফোর্থ ইয়ারে যখন স্যানিটেশন পড়বা তখনই এটা প্রোভাইড করা হয় যে গ্রাউন্ড ওয়াটারকে সেফ রাখতে হলে একটা স্যানিটেশন কাভারেজটা কতটুকু ডিস্টেন্স মেনটেন করে এটাকে বসানো হবে। ঠিক আছে, তার মানে তুমি সোর্স ওয়াটার সোর্স পাওয়া মাত্রই তুমি হচ্ছে একটা স্ক্রিনিং করে ফেললা যে হোয়াট টাইপ অফ সোর্স এবং হোয়াট টাইপ অফ প্যারামিটার্স টু বি কনসার্ন টু সাপ্লাই দিস ওয়াটার। ঠিক আছে, তো তার মানে ওভারঅল আমি যখন ট্রিটমেন্টে চলে যাব, ট্রিটমেন্টের আমার দুইটা অবজেক্টিভ ফিল আপ করতে হবে। আমি প্রসিডিওর শিখবো, ওয়াটারটা সোর্সটা জানবো, এবং কোয়ালিটিটাকে কম্পেয়ার করব, কিন্তু আসলে উদ্দেশ্য থাকবে একটাই, আমরা ওয়াটার সাপ্লাইয়ের উদ্দেশ্য হচ্ছে যে সেফ ওয়াটার প্রোভাইড করা, অ্যাডিকুয়েট ওয়াটার প্রোভাইড করা, কিন্তু ওয়াটার ট্রিটমেন্টের অবজেক্টিভ হচ্ছে আমার ওয়াটার শুড বি পোর্টেবল, শুড বি প্যালাটেবল। ঠিক আছে, তো এখন তোমরা শুধু ড্রিঙ্কিং কথাটাই জানো, টার্মটা জানো, কিন্তু হোয়াট ইজ পোর্টেবল, হোয়াট ইজ প্যালাটেবল, এই কথাটা কিন্তু যারা এই কোর্সটা করে যাবে বা যারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এটা বলতে পারবে যে পোর্টেবল ওয়াটার বলতে যখন আমরা এটা ফিজিক্যাল, কেমিক্যাল এবং ব্যাকটেরিওলজিক্যাল তিনটা প্যারামিটার থেকে যখন ওয়াটার সেফ হবে তখন সেই ওয়াটারটাকে আমরা পোর্টেবল বলবো। এবং পোর্টেবল হচ্ছে যেহেতু তিনটা কোয়ালিটি দিয়ে ওয়াটার সেফ, সো ইট ইজ সেফ টু ড্রিঙ্ক। ঠিক আছে, পোর্টেবল ওয়াটার, আমি মেইন কথা যে পোর্টেবল মানে হচ্ছে ড্রিঙ্কেবল ওয়াটার। তুমি যেই পানিটা ড্রিঙ্ক করবা সেটাকে পোর্টেবল ওয়াটার বলবে, এবং এটা মাস্ট বি ফিজিক্যালি, কেমিক্যালি অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যালি সেফ হতে হবে। ঠিক আছে, এবং সেজন্যই বলা হবে সেফ টু ড্রিঙ্ক। যদি ব্যাকটেরিওলজিক্যালি সেফ হয় তার মানে যে হার্মফুল অর্গানিজম এবং হার্মফুল কেমিক্যাল থেকে এটা ফ্রি হবে। এবং অবভিয়াসলি তোমার এটা টেস্টের দিক থেকেও ভালো হইতে হবে। তুমি টেস্ট না পাইলে তো তুমি অবভিয়াসলি এটা খাবা না, খেতে পছন্দ করবা না। এবং যখন এটা ড্রিঙ্কেবল হবে ওয়াটারটা, তখন অবভিয়াসলি যদি মানুষ যদি ড্রিঙ্ক করতে পারে, তোমার বাসায় অন্যান্য ডোমেস্টিক যত কাজ হবে অবভিয়াসলি এটা অ্যাকসেপ্টেবল হবে। এবং দ্যাটস ওয়াই এই অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ানোর জন্য হতে হবে কেমিক্যাল প্যারামিটার, যেটা আমরা হার্ডনেস এবং আয়রন বলছিলাম, এই প্যারামিটার থেকেও ফ্রি হইতে হবে। তার মানে পোর্টেবল ওয়াটার বললেই আমার ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যালি ফ্রি ওয়াটার হইতে হবে। আরেকটা টার্ম যে আমি শুধুমাত্র প্যালাটেবল পারপাজে বা প্যালাটেবল ওয়াটার, এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল, আয়রন দেখা যাচ্ছে না, কিন্তু টার্বিডিটি, কালার, টেস্ট, অডর, মডারেট টেম্পারেচারে যদি ওয়াটার হয় তাহলে আমি প্যালাটেবল, আদার দেন দ্য ড্রিঙ্কিং অ্যান্ড ডোমেস্টিক পারপাস ছাড়া আমি যে কোনো পারপাসে সেই ওয়াটারটা আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, তার মানে ওই যে আমার সারফেস ওয়াটার না গ্রাউন্ড ওয়াটার, সেটার উপরে ডিপেন্ড করে আমি কোন প্যারামিটারগুলো ট্রিট করব, সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট অপশনে যেতে হবে। এবং সেই সাথে আমার ওয়াটারের ইউজটা কি হবে, আমি কি ড্রিঙ্কিং পারপাসে করব, নাকি ইরিগেশন পারপাসে করব, নাকি কি পারপাসে করব, সেই পারপাসের উপরে ডিপেন্ড করে আমার ওয়াটার ট্রিটমেন্ট অপশনের দিকে আমাকে মুভ করতে হবে। ঠিক আছে, এই যে ওয়াটার কোয়ালিটি আর ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে যে গ্যাপটা, সেই লেকচারটা হচ্ছে আজকে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ওয়াটার ট্রিটমেন্টের মেইন অপশনে চলে যাব। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা কি আসো? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো বলো। ম্যাম ইন্ডিয়াতে যে এত বায়ু দূষণ হইতেছে ম্যাম, এটা কি মানে সলভেবল না, মানে ইমিডিয়েটলি? ইন্ডিয়াতে কি ম্যাম এয়ার পলিউশন যে হচ্ছে ম্যাম, এটা কি ইমিডিয়েটলি সলভেবল নাকি অনেক টাইম লাগবে ম্যাম? আচ্ছা, আর কোনো প্রশ্ন? এয়ারে চলে গেলাম আমি, কিন্তু এখন ওয়াটারে নাই। তারপরে আমি মানে আই উইল হ্যান্ডেল ইউর কোশ্চেন, নো প্রবলেম। আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এখানে প্রথম কথা হচ্ছে যে 4-2-তে আমরা একটা কোর্স করাই, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড কন্ট্রোল, যে কোর্সটা আমি ডিল করি, টোটাল কোর্সটা আমি ডিল করি।
যেখানে এয়ার পলিউশন এন্ড কন্ট্রোলের পুরা একটা মানে 50-50 ভাগ, একটা হচ্ছে ওয়াটার পলিউশন আর একটা হচ্ছে এয়ার পলিউশন। তো সেখানে এয়ার পলিউশনের মেটেরোলজি, হ্যাঁ, হাউ টু কন্ট্রোল দ্য পলিউশন অ্যান্ড হোয়াট টাইপ অফ পলিউটেন্ট রেসপন্সিবল ফর এয়ার পলিউশন, সব ডিটেল জানা হয়। তখন হয়তো তুমি আরো বেশি ডিটেল জানবা। তো তোমার শুধু সংক্ষেপে বলি যে এটা আসলে ইমিডিয়েট কন্ট্রোলের আসলে কোনো উপায় নেই, কারণ তোমাকে তো সোর্সটা আইডেন্টিফাই করতে হবে যে কি টাইপের সোর্সের জন্য পলিউশন হচ্ছে। তাই ইমিডিয়েট কন্ট্রোল বললে হবে না। এখন ইন্ডাস্ট্রিয়াল সোর্স হচ্ছে, ভেহিকুলার সোর্স হচ্ছে, অলরেডি তোমার হচ্ছে পলিসি করা আছে। তা তোমাকে মেজার করতে হবে যে কতটুকু এটা পলিউটেন্ট হচ্ছে, এটা মেজার হয়েই যাচ্ছে। হ্যাঁ, তাহলে ইমিডিয়েট বলতে তুমি যদি এখন ল এনফোর্সমেন্ট নিয়ে, হ্যাঁ, পুরা অথরিটি নিয়ে মাঠে নেমে যাও, তাহলে হচ্ছে একটা কন্ট্রোল করার একটা প্রসেস থাকতে পারে। ঠিক আছে? তো ইমিডিয়েট বলে আসলে অলরেডি তো পলিসি মেক করা আছে, তাহলে তোমাকে এমিশন করানো যাবে না, ভেহিকল নাম্বার অফ ভেহিকল কমিয়ে দিতে হবে, নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কমিয়ে দিতে হবে। ঠিক আছে? লট অফ ফ্যাক্টরস ওয়ার্কিং ওভার দেয়ার। ঠিক আছে? এটা আসলে ডিটেল তোমরা আগে পড়ো, তারপর এগুলোর অ্যান্সারগুলো পাবা আর কি। ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তোমরা সৌরভ অ্যাটেন্ডেন্সটা নিছো? অ্যাটেন্ডেন্সটা নিছো? আর তোমাদের ট্রিটমেন্ট অফ ইয়াটা হয়ে গেলে আমি লেকচারটা রেডি করে পাঠিয়ে দিব। ঠিক আছে? আর একটা লেকচার, এক ট্রিটমেন্ট আসলে 2-3 লেকচার লাগবে। তো তারপরে এইটুকু অংশ না হলে আমি দেখি শুক্র শনিবারে যতটুকু আজকে পড়ালাম তোমাদেরকে পাঠিয়ে দিব আর কি। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে হ্যাঁ, ম্যাম। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দীপা কি দীপ্তনীল কি বলছো বলো? ম্যাম ভুলে বলো দীপ্তনীল। জি ম্যাম। আমি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ রেজড ইওর হ্যান্ডস। ম্যাম ভুলে টিপ পড়ে গেছে। ভুলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ম্যাম বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স ব্যাপারটা বুঝিনি। ওই যে সৌরভ কোথায়, একটু ওই যে 64 এখন একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো। এই যে ম্যাম আসছি ম্যাম। জি ম্যাম নিচ্ছি। সৌরভ বা যে কেউ ভলান্টারিলি নিলেও হবে, সমস্যা নাই। ম্যাম নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে দিব। ম্যাম এখন না ম্যাম, ওয়েট একটু স্ক্রিনশটটা নিয়ে আচ্ছা নিন। আচ্ছা ঠিক আছে।